ওয়েলকাম টু রিঙ্কি রায় ব্লগস। মর্নিং করছি হাওড়া স্টেশন থেকে। আজকে যাচ্ছি হাওড়া থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে এক প্রাচীন সভ্যতার নিদর্শনযুক্ত স্থান, যার পরতে পরতে ইতিহাস লুকিয়ে আছে। পঞ্চদশ খ্রিস্টপূর্বাব্দ সময় থেকে শুরু করে সম্রাট অশোকের শাসনকাল পেরিয়ে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের ইতিহাসে যে নামটির উল্লেখ পাওয়া যায় তা হলো তাম্রলিপ্ত, যার প্রেজেন্ট নাম তমলুক। এই তমলুক পূর্ব মেদিনীপুরের অন্তর্গত একটি সদর শহর। তমলুক একটি নাম নয়, একটি জায়গার নাম নয়, এটি একটি সভ্যতার নাম প্রাচীন গ্রন্থ অনুযায়ী। হাওড়া স্টেশন থেকে মেদিনীপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে মেচেদা স্টেশনে নেমে ওখান থেকে বাস ধরে তমলুক শহরে পৌঁছানো যায়। এছাড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আপনাকে তমলুক স্টেশনে নামতে হবে, ট্রেনটি দীঘা যায়। এছাড়া হলদিয়াগামী ট্রেন ধরে আপনাকে শহীদ মাতঙ্গিনীতে নামতে হবে, তাহলে আপনি তমলুক শহরে পৌঁছে যাবেন। তো চলুন, আমিও এইভাবে পৌঁছলাম তমলুক। শহীদ মাতঙ্গিনী স্টেশনে নেমে মাত্র 10 টাকা ভাড়াযুক্ত একটা টোটোতে করে আপনি পৌঁছে যাবেন তমলুক। আমি ঠিক এইভাবেই তমলুক শহরে এসে পৌঁছলাম। তমলুকের প্রথম দ্রষ্টব্য স্থান হবে তমলুক ঐতিহাসিক রাজবাড়ি। তখন নাম অবশ্য ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্তের ময়ূরবংশীয় রাজার উল্লেখ আছে, তিনি নাকি দ্রৌপদীর স্বয়ম্বর সভায় উপস্থিত ছিলেন, মহাভারতে উল্লেখ। টোটোওয়ালা তমলুক থানার সামনে নামিয়ে দিল, তার অপোজিটেই রাজবাড়ি। তো এখানে একটা মেলা চলছে দেখলাম, চলুন আগে মেলাটা দেখে নিই। খাদি কুটির শিল্প মেলা এরকম একটা, তো আগে মেলাটা দেখে নিই চলুন, তারপরে আপনাদের রাজবাড়ি দেখাচ্ছি। এই মেলার উদ্যোক্তা নাকি ওই রাজবাড়ির রাজবংশেরই লোকেরা, আমি এখানে শুনলাম। তো মেলা যেমন হয়, নাগরদোলা, দোকান, খাওয়ার পাট এগুলোই সব আছে। তো চলুন এক রাউন্ড আমি ঘুরে নিই। এখনও কিন্তু সমস্ত দোকান খোলা হয়নি, কারণ আমি কলকাতা থেকে এসে পৌঁছেছি এখন বাজে 12টার সময়। অবভিয়াসলি অনেক দোকান মেলার বন্ধ আছে, যেগুলো বিকেলের থেকে খুলে যাবে। যে কটা খোলা আছে সেইখান দিয়ে একটু দেখিয়ে নিয়ে চলে যাই। চলুন, ভিডিওটা ভালো লাগবে। তারপরেই আমি যাচ্ছি ঐতিহাসিক সেই রাজবাড়ি। এদিকে এসো, এদিকে এসো। আমি সময়ের মাধ্যমে উঠে আসছি যে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে এই তাম্রলিপ্ত বিষয় নিয়ে চর্চা হোক, ইতিহাসের একটা যেন যেমন আমাদের সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ভূগোলে জঙ্গলমহল যেমন একটা সেখানে স্থান দেওয়া হয়েছে, তেমনি আমাদের তাম্রলিপ্ত সভ্যতার উপর একটি যেন ইউনিট রাখা হয়। ইতিহাস হোক, ভূগোল হোক, যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি লেভেলে যেন পঠন পাঠন হয়। এটা সমস্ত সারা বিশ্বের যে 12টি দেশ আছে, যে বৌদ্ধ ভিক্ষুকরা এসেছেন এবং 15টি দেশের যারা রিপ্রেজেন্টেটিভ এসেছেন, সবাই একই কথা বলছেন আমাদের যে স্থানীয় বিশ্ববিদ্যালয়ে যেন এই তাম্রলিপ্ত যে সিভিলাইজেশন সেটি যেন। এই সেই প্রাচীন তাম্রলিপ্ত সভ্যতার দর্শন বহনকারী ভগ্নস্তূপে পরিণত হওয়া রাজবাড়ি। আমাদের উপরে এই রাজবংশ আবার জেগে উঠেছে, তার প্রত্যেকটা ইট পাথর, তার প্রত্যেকটা ভাইব্রেশন তৈরি হয়েছে। চলুন একেবারে
শাসনাধীন সময়ের যেসব আন্দোলন চলেছিল, বিশেষত 1930 খ্রিস্টাব্দের লবণ সত্যাগ্রহ আন্দোলন, এই লবণ সত্যাগ্রহীদের গোপন আস্তানা ছিল এই তমলুকের ঐতিহাসিক রাজবাড়ি। ব্রিটিশদের সাথে অনেক আগেই সংঘাত বাঁধে। গোটা ভারতবর্ষে যখন স্বাধীনতা সংগ্রামের ঝড় ওঠে, তার প্রথম শুরুর দিকটাতেই কিন্তু তমলুকই প্রথম দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। এই তমলুক কিন্তু 3 মাসের জন্য হলেও স্বাধীন সরকার গঠন করেছিল। ভারতবর্ষের প্রথম মহিলা শহীদ মাতঙ্গিনী হাজরা স্বাধীনতার জন্য, দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। ইংরেজের গুলি খেয়ে মারা গিয়েছিলেন এই তমলুকের মাটিতে। তমলুকের নারী ছিলেন তিনি। আর গঙ্গার উপনদী রূপনারায়ণ, সে কিন্তু এই রাজবাড়ির অনেক কাছে ছিল, আজ কালের স্রোতে অনেক দূরে চলে গেছে। তাম্রলিপ্ত একটি বন্দর ছিল, ফেমাস বন্দর, যার উল্লেখ পাওয়া যায় টলেমির ভূগোলে। ফাহিয়ানের বিবরণেও তাম্রলিপ্তের উল্লেখ আছে। চীনা পরিব্রাজক হিউয়েনসাং তাম্রলিপ্তে এসেছিলেন। সম্রাট অশোকের কন্যা সংঘমিত্রা এবং পুত্র মহেন্দ্র বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সিংহল গিয়েছিলেন এই তাম্রলিপ্ত বন্দর হয়েই। বৌদ্ধ ধর্মেরও বহু নিদর্শন এই তাম্রলিপ্তে পাওয়া গিয়েছে। একটা সময় এই তাম্রলিপ্ত বন্দর থেকে গোটা পৃথিবীতে আমদানি রপ্তানির ব্যবসা চলত রমরমিয়ে। প্রাচীন যুগে তাম্র অর্থাৎ কপার, এই তামার পয়সা দেখুন, এইটার প্রচুর প্রচলন ছিল। এই দিয়েই আমদানি রপ্তানি হতো। আর এখানে এটা প্রচুর পাওয়া যেত, তাই এর নাম তাম্রলিপ্ত। তাম্রলিপ্তে প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসু এসে মিটিং করেছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে। কংগ্রেসের এই মিটিংটির জন্য অনেক জায়গা দেখা হয়েছিল, অনেক রাজা, অনেক জমিদারকে বলা হয়েছিল, কিন্তু তারা কেউই অ্যালাউ করেনি ব্রিটিশ সরকারের ভয়ে। একমাত্র তমলুকের এই তাম্রলিপ্তের রাজবংশ, ময়ূরবংশীয় রাজা সুরেন্দ্র নারায়ণ রায় বলেছিলেন এই রাজবাড়িতেই মিটিং হবে। এই ঐতিহাসিক রাজবাড়ি কিন্তু এখন হেরিটেজ প্রপার্টি হয়ে গেছে। এটি নাকি পুনর্নির্মাণ করা হবে। চলুন, প্রাচীন সভ্যতার নিদর্শন বহনকারী এই রাজবাড়িতে আমরা দেখে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এবার যাব তমলুকের অন্য দ্রষ্টব্য স্থানগুলোতে। এই রাজবাড়ির প্রাচীন মন্দির পাশেই আছে রাধাকৃষ্ণ জিউর মন্দির, যেটা এই রাজবাড়ির রাজবংশের লোকেরা বানিয়েছিলেন। ময়ূরবংশ রাজারা কৃষ্ণ ভক্ত ছিলেন, তো রাধাকৃষ্ণর মন্দির অবভিয়াসলি সেই কারণেই এখানে আছে। এই মন্দিরটি বানিয়েছিলেন রাজা লক্ষ্মীনারায়ণ রায়। তো মন্দিরটি দেখে নিয়ে চলুন। তারপর তমলুকের আরও বেশ কয়েকটি ইতিহাস প্রসিদ্ধ স্থান আছে, যেমন এখানে আছে 51 সতীপীঠের সবথেকে প্রাচীন সতীপীঠ বর্গভীমা মন্দির, সেটি দেখে নেব। আগে রাধাকৃষ্ণ জিউর মন্দিরটি দেখে নিয়ে চলুন। আর এই রাজবাড়ির সামনের দিকে একটি বিরাট পুকুর আছে, সো ভাস্ট পন্ড। নাকি এই পুকুরের জল কখনোই শুকনো হয় না, আর এই পুকুরে কেউ কোনোদিন সুইমিং করতে পারে না, এ পাশ থেকে ওই পর্যন্ত যেতে পারে না, এরকম স্টোরি আছে। আর তার পাশেই আছে জগন্নাথ দেবের মন্দির। চলুন সব দ্রষ্টব্য স্থানগুলো দেখে নিই। আর এই হচ্ছে রাজবাড়ির গেট। এই গেটটার অপোজিটে ওই যে মেলাটা হচ্ছে, যে মেলাটা দেখে আমরা এই পাশে এলাম। তো চলুন রাধাকৃষ্ণর মন্দিরটা দেখে নিই। এই দিকটা দিয়ে যেতে হবে, ঠিক রাজবাড়ির পাশ দিয়ে এইখান দিয়ে যেতে হবে। যাওয়া যাক। এই সেই রাধাকৃষ্ণ জিউর মন্দির, ময়ূরবংশ রাজাদের প্রাচীন মন্দির, কৃষ্ণ মন্দির, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে কিন্তু ভোগ দেওয়া হয়, টাইমে এলে আপনি ভোগ পেয়ে যাবেন। এই সেই পুকুর, এই পুকুর কেউ কখনো নাকি সুইমিং করে পেরোতে পারে না। আর এর ঠিক মাঝখানে নাকি মন্দির আছে, পাশেই আছে জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের মন্দির। মন্দির গাত্রের কারুকাজে বলে দিচ্ছে এইসব মন্দির কত পুরনো। মন্দিরের ভেতরে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মূর্তি। এবার চলুন সেই প্রাচীন সতীপীঠ 51 পীঠের এক পীঠ মা বর্গভীমা মন্দির। 51 পীঠের সব থেকে প্রাচীন সতীপীঠ এই বর্গভীমা মন্দির এই কারণে বলা হয়, কারণ এই মন্দিরের অস্তিত্ব পাওয়া গিয়েছিল 15 খ্রিস্টপূর্বাব্দ সময় রাজা তাম্রধ্বজের সময়ে। তাম্রধ্বজ রাজার উল্লেখ পাওয়া যায় মহাভারতে। তিনি নাকি দ্রৌপদীর স্বয়ম্বর সভায় উপস্থিত হয়েছিলেন। এই মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এর একটা বিরাট স্টোরি আছে। চলুন, এই হচ্ছে মন্দির। ডালা কিনে পুজো দেওয়ার সাথে সাথে আপনাদের এই মন্দিরের যে স্টোরি আছে সেটা আমি বলবো, যেটা আমারও শোনা। মায়ের মন্দিরে ডালা নিয়ে ওপরে মায়ের গর্ভগৃহে যেতে হবে, এই এতগুলো সিঁড়ি পেরিয়ে, অনেক উঁচুতে। আর যেখানেই সতীপীঠ, যেখানেই আছেন মা দুর্গা, মা সতীর অংশ, আর সেখানেই আছে দেবাদিদেব মহাদেব। এই হচ্ছে ভূতনাথ মন্দির। দেবাদিদেব মহাদেব এখানে ভূতনাথ নামে পূজিত।
মা বর্গভীমা মন্দিরে ভোগের ব্যবস্থা আছে। এখানে প্রচুর বিয়ে, বিভিন্ন অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এখানে করা যায়। বিরাট বড় মন্দির। মন্দিরের নাট মন্দিরে দশম মহাবিদ্যার সমস্ত পোর্ট্রেট। চলুন ঘন্টা নাড়িয়ে মায়ের বিগ্রহ দর্শন করি এবং অঞ্জলি দিয়ে দিই। এটা বলি দেওয়ার জায়গা। প্রাচীন যুগে এখানে বলি দেওয়া হতো। মন্দির রেনোভেশন চলছে, দেখুন। এগুলি সব অতিথিশালা। এখানে প্রচুর মাঙ্গলিক কাজ হয়, যেমন বিয়ে, অন্নপ্রাশন এরকম প্রচুর হয়। আর ভোগের সুব্যবস্থা আছে। আর এই সেই গাছ যেখানে মায়ের কাছে সন্তানেরা যা চায় তাই পায়। মনস্কামনা জানিয়ে এই গাছে এই ডোরি বেঁধে দিয়ে যাওয়া হয়, ডোরি আর ঘট। আর এখানে ধূপ জ্বালানো হয়। এটা মায়ের কুণ্ড। পুরাণে বলা হয়েছে এই কুণ্ডের জল নাকি প্রাণ ফিরিয়ে দিত প্রাণীর। আমি একটু মাকে পুজো দিয়ে দিয়েছি। এবার চলুন এই মন্দিরের প্রাচীনতার ইতিহাস আপনাদের একটু। মহাভারতের যুগের রাজা তাম্রধ্বজ শোল মাছ খেতে ভালোবাসতেন। তাই প্রত্যেক দিন তাকে শোল মাছ রান্না করে দেওয়া হতো। আর জেলে এসে প্রত্যেক দিন জেলেনি এসে মাছ দিয়ে যেত। একদিন জেলেনি মাছ আনতে গিয়ে দেখলো কি তার মাছটা মরে গেছে। তখন ভাবলো আজকে রাজাকে গিয়ে কি বলবে, তার জন্য তো অনেক শাস্তি অপেক্ষা করে আছে। সে খুব চিন্তান্বিত হয়ে পড়ল। তারপর সেখান দিয়ে সে চিন্তা করতে করতে যেতে যেতে একটা কুণ্ড দেখতে পেল, একটা সরোবরের মতন দেখতে পেল। সে তখন বলল, এটা কি সরোবর মনে হচ্ছে, এখানে একটু জল আছে মনে হচ্ছে। সে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে সেই সরোবরের ধারে চুপ করে একটু বসে থাকলো। তারপর তার কি হলো, তার একটু জলে হাত দিতে ইচ্ছে করলো। সে জলটা ছুঁয়ে দেখে মুখে চোখে দিচ্ছিল, আর মরা শোল মাছটা পাশেই পড়েছিল। যেমনি সেই জলটা পড়া শোল মাছের ওপরে, মাছটা কিন্তু জীবন্ত হয়ে উঠল। জেলেনি তো আশ্চর্য হয়ে গেল এবং খুশিও হলো যে মাছটা যে জীবন্ত হয়ে গেছে, রাজার কাছে তার আর বকুনি খেতে হবে না। সে নিয়ে চলে গেল এবং রাজাকে গিয়ে সমস্ত কথা বলল। তো রাজা বলল, চলো সেই সরোবরের জল আমি দেখব। সেখানে গিয়ে দেখে সেই জল থেকে, সরোবরের জল থেকে দেবী মূর্তি উঠে এলো, মায়ের বিগ্রহ উঠে এলো। সেই সময় রাজা তাম্রধ্বজ প্রতিষ্ঠা করলেন মায়ের মন্দির। মহাভারতের সময় থেকে এই মন্দিরের অস্তিত্ব বলে একে প্রাচীন সতীপীঠ বলা হয়। আর সতী মায়ের বাম পায়ের কোড়ে আঙুল নাকি এখানে পড়েছিল, এটাও পুরাণে আছে। এই মন্দির দর্শন করে আমার একটা অন্যরকম অনুভূতি হলো। আর এই মন্দিরে নাকি কালা পাহাড় তার শক্তি হারিয়ে ফেলেছিল। আর এই সেই বীরাঙ্গনা নারী মাতঙ্গিনী হাজরা, ভারতের প্রথম মহিলা শহীদ। তিনি এই তমলুকের নারী। তমলুকেই তিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। যেই জায়গাটিতে তিনি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছিলেন সেই জায়গাটির নাম বানপুকুর। ওখানেই তমলুক কোর্ট। চলুন বাড়ি ফিরি। তাম্রলিপ্ত সভ্যতা এবং ঐতিহাসিক তমলুক শহরকে দেখে এখন কলকাতা ফিরছি। তমলুক থেকে লোকাল বাসে করে মেচেদা স্টেশনে এলে এখান থেকে অনেক ট্রেন হাওড়া আসে, সেটি চড়ে কলকাতা।